গল্পের শুরুতে আমরা দেখি জেজি তার বাবার সঙ্গে কথা বলছে। সে বাবাকে বলছে যে ঠিক আছে, সে তার সৎ বোন জিয়াংয়ের পরিবর্তে সানকে বিয়ে করতে রাজি, যে বর্তমানে ভেজিটেটিভ স্টেজে আছে। এটা শুনে তার বাবা খুব খুশি হয়ে যান, কিন্তু তার মনে একটা প্রশ্ন আসে, কেন? তাই তিনি জেজিকে জিজ্ঞেস করেন, ঠিক আছে, কিন্তু বদলে তুমি কি চাইছো? তখন জেজি সরাসরি 10 বিলিয়ন টাকার দাবি করে বসে। এই টাকার জন্য তার বাবাকে অনেক সম্পত্তি বিক্রি করতেও হতে পারে, কিন্তু প্রিয় মেয়ে জিয়াং বিয়ে এমন একজনের সাথে দিতে হবে যে ভেজিটেটিভ স্টেজে আছে, এটা তো স্পষ্টভাবেই তিনি চাইবেন না। তাই জেজিকে 10 বিলিয়ন টাকা দিতে রাজি হয়ে যান। তার বাবা তখন বলেন, তুমি তো তোমার বডিগার্ড জুহানকে অনেক ভালোবাসো, তাহলে এত সহজে রাজি হয়ে গেলে কিভাবে অন্য কাউকে বিয়ে করতে? তার ওপর এখন তোমার ক্রাশ, তোমার বডিগার্ড জুহানি জিয়াংয়ের নতুন বডিগার্ড হতে চলেছে। জেজি ভাবে, কারণ আমি জেনে গেছি আমার বডিগার্ড জুহান আমাকে নয়, বরং আমার সৎ বোন জিয়াংকে পছন্দ করে। কিছুদিন আগে সে জিয়ানকে জিয়াংয়ের ছবি দেখছে এমন অবস্থায় দেখে ফেলে। সেই দিন থেকেই সে বুঝে যায় যে জুহান কখনোই তাকে ভালোবাসবে না। গত 2 বছর ধরে জুহান জেজির বডিগার্ড হিসেবে ছিল, এবং তখন তার প্রশ্নের অনেক উত্তর পেয়ে যায়। আর তখনই একটি গোপন সত্য প্রকাশ পায়। প্রথম যখন জুহানকে দেখে, সে মূলত একজন হিডেন বয়ফ্রেন্ড এবং মেল মডেল খুঁজছিল নিজের জন্য, কিন্তু জুহানকে দেখে সে সিদ্ধান্ত নেয় যে এই ছেলেকে সে দীর্ঘদিন নিজের কাছে রাখবে। তাই সে তাকে পার্সোনাল বডিগার্ড বানিয়ে নেয়। পরবর্তী 2 বছর যাবৎ সে ট্রাই করতে থাকে কিভাবে তাকে আকৃষ্ট করা যায়, কিভাবে মন জয় করা যায়। সে বহু হিন্ট দেয়, খুব ভালো ব্যবহার করে, ভালোবাসা দেখাতে থাকে, কিন্তু 2 বছরের মধ্যে একবারের জন্য জুহান জেজির জন্য কোনো কিছু ফিল করে না বা তার প্রতি কোনো আলাদা অনুভব দেখায় না। জেজি এই সব কিছু সহ্য করতেও প্রস্তুত ছিল। তার মনে হচ্ছিল, ঠিক আছে, হয়তো এখন সে আমাকে পছন্দ করে না, কিন্তু একদিন না একদিন সে করবেই। কিন্তু সেই দিনটা একেবারে ভেঙে পড়ে জেজি, যেদিন সে জুহানকে তার রুমে তার এক বন্ধুর সাথে কথা বলতে শুনে ফেলে। তখন সে জানতে পারে যে জুহান আসলে কোনো সত্যিকারের বডিগার্ড না, সে হলো এই শহরের সবচেয়ে রিচ প্রিন্স। আর সে জিয়াংকে পছন্দ করে। এই কারণেই সে জেজির বডিগার্ড সেজে এখানে এসেছে, যেন সে জিয়াংয়ের কাছাকাছি থাকতে পারে। এইভাবে যখন জেজি বুঝে যায় যে জুহান ধনী রাজপুত্র হয়েও তার পাশে শুধু জিয়াংয়ের কাছাকাছি থাকার জন্য আছে, তখন সে বুঝে যায় তার মনে জুহানের জন্য আর কোনো আশা রাখা মানে নেই। এজন্য সে জুহানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে জুহানের সাথে দেখা করতে চায়। তখন জুহান তাড়াতাড়ি করে জিয়াংয়ের ছবি লুকিয়ে ফেলে। সে জিজ্ঞেস করে, কি হয়েছে? জেজি বলে, আগামীকাল একটি অকশন আছে, তোমাকে আমার সাথে যেতে হবে। জুহান রাজি হয়ে যায়, কিন্তু বলে, এটা আমার ব্যক্তিগত জায়গা, পরে থেকে বিনা অনুমতিতে কখনো আমার রুমে এসো না। সে ভয় পাচ্ছিল যদি জেজি দেখে ফেলে যে সে জিয়াংকে নিয়ে কল্পনা করছে, তাহলে ও তাকে চাকরি থেকে বের করে দিতে পারে, কারণ এই 2 বোনের মধ্যে সম্পর্ক এমনিতেও খুব একটা ভালো না। এদিকে জেজি আস্তে আস্তে জুহানকে জিয়াংয়ের দিকে ঠেলে দেওয়ার কাজ শুরু করে। সে নিজেকে সম্পূর্ণভাবে জুহানের থেকে আলাদা করে নেয়, তবে সে তখনও তাকে চাকরি থেকে বাদ দেয় না যতক্ষণ না সে সানকে বিয়ে করছে। পরদিন তারা অকশনে যায়। আগের দিনগুলোতে জেজি সবসময় জুহানের সাথে প্রেমিকাপূর্ণ ব্যবহার করত, কিন্তু আজ সে একেবারে মালকিনের মতো ব্যবহার করে। জুহানকে বলে, দরজা খুলো। জুহানের মনে হয় ও এত বদলে গেছে কেন, কিন্তু সে ব্যাপারটা এড়িয়ে যায়। তারা অকশনে পৌঁছায়। আমরা সেখানে জিয়াংকে দেখতে পাই। সে একটা ইনোসেন্ট গার্লের মতো আচরণ করে, বাট সে বাইরে থেকে নিষ্পাপ সরল ভালো সেজে থাকে, কিন্তু ভেতরে ভেতরে খুব চালাক আর অন্যের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে। জিয়াং জেজির সামনে ভালো ব্যবহার করে, কিন্তু সে জানে যে জুহান ওকে পছন্দ করে, আর এটাই মজা নেওয়ার জন্য মাঝে মাঝে জুহানকে হিন্ট দেয়, যেন মনে হয় সেও জুহানকে পছন্দ করে। আর আমাদের জুহান সাহেব ও ভাবে জিয়াং ওকে লাইক করে। এবার অকশন শুরু হয়। জেজির একটা নেকলেস পছন্দ হয়। তখন জিয়াং ইচ্ছে করে ওই নেকলেসটা ছিনিয়ে নেওয়ার জন্য তার দাম বাড়াতে থাকে, কারণ সে জানতো যে জেজিকে তার বাবার পকেট মানি দেয় না, তার কাছে অত টাকা থাকার কথা না, তাই এত দামি নেকলেসও কিনতে পারবে না। প্রতি মাসে জিয়াং পেত 5 লক্ষ টাকা আর জেজি পেত মাত্র 5,000 টাকা, যদিও জেজি ছিল তার বাবার আসল মেয়ে, যার মায়ের কোম্পানির ওপর এরা এখন দখল করে বসে আছে। কিন্তু জিয়াং জানতো না যে জেজি এখন 10 বিলিয়ন রিওয়ার্ড পেতে চলেছে। এই কারণে জেজি এখানে জিনিসপত্র কেনার জন্য ট্রাই করছিল।
জিয়াং যত দাম বাড়ায় জেজি তার থেকেও বেশি দাম বাড়িয়ে দেয়। তখন জিয়াং তার বাবাকে ফোন করে বলে, আমি এই অকশনে আছি, একটা নেকলেস পছন্দ হয়েছে, তুমি কি আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবে? তখন তার বাবা তাকে জানিয়ে দেয় এখন কোম্পানিতে সমস্যা চলছে, তাই এখন টাকা পাঠানো সম্ভব নয়। জেজির মনে হয় এবার তো নিশ্চয়ই আমি নেকলেসটা কিনে ফেলতে পারবো, কিন্তু যতক্ষণ না জুহান সেখানে আছে ততক্ষণ ওটা সম্ভব কিভাবে? সে নিজের সেক্রেটারিকে ইশারা করে, আর সেই সেক্রেটারি সেখানে আসা সব জিনিস একে একে কিনে ফেলে, এই উদ্দেশ্য নিয়ে যে সব কিছু জিয়াংকে গিফট করে দেবে। যে বুঝে যায় জুহান তো আসলে একটা ধনী প্রিন্স, তাই এই লোক নিশ্চয়ই তার সেক্রেটারি, যে তার কথাই এসব কিনছে জিয়াংয়ের জন্য। এতে তার মন আরও বেশি ভেঙে পড়ে, একটু একটু করে হার্ড হয়ে সে জুহান থেকে দূরে চলে যাচ্ছে। এই কারণে যে ইচ্ছে করে নিজেকে আরও বেশি কষ্ট দিতে চাইছিল, যাতে সে কোনোদিনও জুহানের দিকে ফিরে তাকানোর কথা না ভাবে, যেমনই পরিস্থিতি হোক না কেন। এদিকে সব কিছু রিচেস্ট প্রিন্সের নামে কেনা হয় এবং এগুলো জিয়াংকে গিফট করা হয়। জিয়াংয়ের আনন্দের শেষ থাকে না, সে ওভার কনফিডেন্স হয়ে যায়, ভাবতে লাগে ওই রিচেস্ট প্রিন্স আমাকে ভালোবাসে, তাই সে আমার জন্য এত কিছু করছে। এই জিনিসগুলো জেজির খুব খারাপ লাগে, সে সেখান থেকে চলে যেতে চায়। ওরা এরপর একটি ক্লাবে যাচ্ছে, তখন জিয়াং ইচ্ছে করে জেজির পাশে গিয়ে বসে, যেন সে অজুহাতে জুহানের সঙ্গে আরও একটু সময় কাটাতে পারে। আর এখানে জুহান ইচ্ছে করে গাড়ি লক করে দেয়, যাতে জেজি জিয়াংয়ে বের করে নিতে না পারে। জেজির খুব রাগ হচ্ছিল, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করছিল। ওরা কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল। জিয়াং তখন বারবার বিরক্ত করছে, তোমাদের কি ধারণা ওই রিচেস্ট প্রিন্স আমাকে কেন এত গিফট দিল? জুহান তখন বলে, হয়তো সে তোমাকে পছন্দ করে, সে পরোক্ষভাবে হিন্ট দিচ্ছিল। জেজি এসব কথায় বিরক্ত হয়ে যায়, সে বলে, আর যদি একটা কথা বলো আমি তোমাকে এখনই গাড়ি থেকে নামিয়ে দেব। সে দেখতে পায় জুহান সামনে আয়না দিয়ে একটানা জিয়াংয়ের দিকে তাকিয়ে আছে। তারপর ওরা ক্লাবে পৌঁছে। যদিও জুহান আসলে জেজির বডিগার্ড, কিন্তু সে সেখানে গিয়ে জিয়াংকে প্রোটেক্ট করছে। সবকিছু জানার পরেও জেজি সব ইগনোর করে পার্টি করতে ক্লাবের ভেতরে ঢুকে যায়। সেখানে কিছু ছেলে তাকে উত্ত্যক্ত করতে থাকে, জেজি একা একাই তাদের সামলানোর চেষ্টা করছিল। অন্যদিকে জুহান ব্যস্ত ছিল জিয়াংকে প্রোটেক্ট করতে, তাই সে অনেক দেরিতে সেখানে আসে। তখন জেজি বলে, তোমার নাটক শেষ হয়েছে, তুমি আমার বডিগার্ড হয়ে এখানে অন্য কারো নিরাপত্তা দিচ্ছ। সে জুহানকে বকাঝকা করতে যাচ্ছিল, ঠিক তখনই জিয়াং সেখানে চলে আসে, বলে, না না ওকে কিছু বলো না, আমি ওকে বলেছিলাম আমাকে প্রোটেক্ট করতে। জিয়াং ভাবছিল যেহেতু জিজি জুহানকে লাইক করে, তাই ইচ্ছে করে সে তাকে নিজের দিকে টানছিল। এমন সময় হঠাৎ করে একটা ড্রোন ম্যালফাংশন করে এবং বিপদ তৈরি হয়। তখন জুহান আবার জিজিকে ফেলে রেখে জিয়াংকে বাঁচাতে চায়, যার ফলে জেজি আহত হয়। সবাই হাসপাতালে যায়। জিয়াং সেখানে জেজির কেয়ার করার নাটক শুরু করে। আমার কারণে জেজি আহত হয়ে গেছে। কিছুক্ষণ পর জেজির জ্ঞান ফেরে। সে তখন রাগ করে জিয়াংকে বলে, এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমার মুখও দেখতে চাই না। জিয়াং বলে, আমি তো তোমার চিন্তা করছি, আর তুমি আমার সাথে এমন ব্যবহার করছো। জেজি বলে, এই সব তোমার কারণেই হয়েছে। জিয়াং চলে গেলে জুহান বলে, দোষ আমার, আমি সেই সময় জিয়াংকে প্রোটেক্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাকে যা বলার বলো, কিন্তু জিয়াংকে কিছু বলো না। তখন জেজি জুহানকে সোজাসুজি বলে দেয়, তুমি এখান থেকে চলে যাও। পরে যখন তারা বাসায় পৌঁছায় তখন জুয়ান বলে, তুমি চাইলে আমাকে যে কোনো শাস্তি দিতে পারো, আমি তোমার বডিগার্ড, কিন্তু আমি জিয়াংকে প্রোটেক্ট করেছি। তখন জেজি একটা স্টিক তোলে। সে সত্যিই জুহানকে মারতে যাচ্ছিল, কারণ তার ভেতরে রাগ, কষ্ট সবকিছুর অন্তত কিছুটা হলেও হালকা করতে চাচ্ছিল। ঠিক তখনই সেখানে জিয়াং এসে পড়ে। সে এসে বলে, ভুলটা আমারই, আমাকে শাস্তি দাও, জুহানকে নয়। কিন্তু জেজি তখন রেগে গিয়ে তার হাতে থাকা স্টিক দিয়ে একেবারে জিহানকে মেরে বসে। সঙ্গে সঙ্গে জিয়াং তার ড্রামা শুরু করে দেয়। জুহান তাড়াতাড়ি করে জিয়াংকে সেখান থেকে নিয়ে যায়। তারপর জেজি তার বিয়ের পোশাক ট্রাই করতে চলে যায়, যেটা সে সানকে বিয়ের সময় পরবে। পোশাক ট্রাই করে ফিরে আসার সময় কিডন্যাপার এসে তাকে অপহরণ করে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর জেজি শুনতে পায় কিডন্যাপার ফোনের স্পিকারে কারোর সাথে কথা বলছে, আর সে কেউ নয়, জুহান। জুহান কিডন্যাপারকে নির্দেশ দিচ্ছিল জেজিকে 100 বার চাবুক মারা হোক, যেভাবে সে জিয়াংকে মেরেছে। এই কথা শুনে জেজি বুঝে যায় যে ছেলেটিকে সে এত ভালোবেসেছে সেই এখন তাকে শাস্তি দেওয়ার জন্য এত দূর পর্যন্ত চলে গিয়েছে।
তার মনে একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। এই সব করার পর কিডন্যাপার তাকে ছেড়ে দেয়। হাসপাতালে জ্ঞান ফেরার পর সে দেখে সে খুব বাজেভাবে আহত হয়েছে। কষ্ট করে নিজেকে সামলে পাশের ঘরে গিয়ে দেখে জুহান সেখানে জিয়াংয়ের যত্ন নিচ্ছে। এটা দেখে জেজির মন কান্নায় ভেঙে পড়ে। সে ভাবে, আমি কিভাবে এমন একটা মানুষকে ভালোবেসে ফেললাম। আমার জীবনের 2 বছর আমি এই লোকটার পেছনে নষ্ট করে দিয়েছি, যে একবারও আমার দিকে ফিরেও তাকায়নি। কিন্তু সে নিজেকে সামলায়, ভাবে কান্না করে কিছু হবে না। সে পোশাক বদলে বাড়ি ফিরে যায়, এমনভাবে যেন কিছুই হয়নি। বাড়িতে এসে সে জুহান তার বডিগার্ড হয়ে দাঁড়িয়ে আছে যত্ন নিতে। ঠিক তখনই তার বাবার ফোন আসে, কাল জিয়াংয়ের জন্মদিন, সে তোমাকে ইনভাইট করেছে। জেজির আসলে যাবার কোনো ইচ্ছে ছিল না, তবুও সে জুহানকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় আমার যাওয়া উচিত? জুহান বলে, হ্যাঁ অবশ্যই যাওয়া উচিত, কারণ সে তো এই অজুহাতে জিয়াংয়ের কাছাকাছি যেতে চাইছিল। জেজি তাতে রাজি হয়ে যায়। তারপর তারা জিয়াংয়ের জন্মদিনের পার্টিতে পৌঁছায়। সেখানে জিয়াং আগের মতোই জেজির সঙ্গে ভালোভাবে কথা বলার চেষ্টা করে, কিন্তু জেজি তাকে একটুও পাত্তা দেয় না এবং সে নিজে একপাশে চলে যায় নিজের কাজে। তার মন শুরু থেকেই লোকগুলোর জন্য ঘৃণায় ভরা ছিল। তার মায়ের মৃত্যুর পরপরই তার বাবা জিয়াং এবং তার পরিবারকেই বাড়িতে নিয়ে আসে। এইভাবে তারা জেজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। জেজি জানতো তার বাবা তার মাকে ছেড়ে প্রথম থেকেই জিয়াং ও তার পরিবারের সঙ্গে থাকতে চেয়েছিল। এই সব কিছু জেজি জানলেও কিছু করতে পারত না, কারণ সে তখন দুর্বল ছিল। তাই সে ঠিক করে যে সেই সব লোকদের ইগনোর করবে। এর মধ্যেই জিয়াং তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল যে তার কি ধরনের ছেলে পছন্দ। সে বলে, যার বুকে আমার নামে ট্যাটু থাকবে সে আমার জন্য পাহাড় থেকে বিশেষ গোলাপ নিয়ে আনবে, তবেই সে আমার জন্য স্পেশাল। এই সব কথা জুহান শুনছিল, আর সে ঠিক করেছিল এই সব কিছু সে জিয়াংয়ের জন্য করবে। ঠিক তখনই রিচেস্ট প্রিন্স জিয়াং এর জন্য কিছু গিফট পাঠিয়ে দেয়। এতে সবাই বুঝে যায় এই রিচেস্ট প্রিন্স আসলে জিয়াংকে পছন্দ করে, তাই সে এত কিছু করছে। এই সব শুনে জেজির মনে খুব খারাপ হয়, কিন্তু সে তার আবেগ এখন আর কাউকে বুঝতে দেয় না। সে সব ইগনোর করে চলে যেতে চায়, কিন্তু জিয়াং তার পেছনে এসে তাকে শো অফ করতে থাকে, দেখাতে থাকে যেভাবে আমার মা তোমার মায়ের জায়গা নিয়েছে সেভাবেই তোমার জায়গাটা আমিই নিতে চলেছে। এদিকে জুহান সেখানে আসতে থাকে। তখন জিয়াং হঠাৎ করে নিচে পড়ে যাওয়ার অভিনয় করে, যেন সবাই ভাবে জেজি তাকে চড় মেরেছে। পরিবারের লোকেরা এসে জেজিকে বকাঝকা করতে থাকে। তখন জেজি আসলেই জিয়াংকে একটা চড় মারে এবং বলে, এখন আমাকে যা বলার বলো। জেজি বলে, হ্যাঁ আমি আসলেই ওকে চড় মেরেছি, আর ও এই চড় ডিজার্ভ করে। এ কথা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। জুহান তার পেছনে যেতে চায়, কিন্তু জেজি তখন বলে, কেন, আবার কি তুমি আমাকে 100টা চড় খাওয়াতে চাও? এই কথা শুনে জুহান হতবাক হয়ে যায়। তার মনে হয় না জানি জেজি সব কিছু জেনে গেছে কিনা, কিন্তু সে তো সব সাবধানে গোপনে করেছিল। জেজি তো জানতেই পারবে না। কিন্তু জেজির মন ইতিমধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সে বলে, আমার পেছনে আসার দরকার নেই, আজ আমি তোমাকে ছুটি দিচ্ছি। জানত জুহান এখন গিয়ে জিয়াংয়ের নামে ট্যাটু করাবে, তাই আগেভাগেই তাকে সে ছুটিতে পাঠিয়ে দিল। এরপর জেজি গোপনে জুহানকে অনুসরণ করে দেখে সে প্রাইভেট ট্যাটু শপে গিয়ে জিয়াংয়ের নামে ট্যাটু করাচ্ছে, যদিও তার সেক্রেটারি তাকে মানা করছিল। এই সময় ট্যাটু করানো খুবই রিস্কি, কারণ এরপর আপনাকে বিশ্রামে থাকতে হবে, আপনাকে তো এখন প্রচুর কাজ করতে হয়। কিন্তু জুহান কারো কথা শোনার পাত্র নয়। জিহানকে ইমপ্রেস করতে গিয়ে সে কাজ করে বসে। এই দৃশ্য দেখে জেজির চোখ দিয়ে অনবরত জল ঝরতে থাকে, তবুও সে নিজেকে সামলে নিয়ে বাড়িতে ফিরে যায়। কিছুক্ষণ পর জুহান বাড়িতে ফিরে আসে খুবই ইনজার্ড অবস্থায়। সে গিয়েছিল সেই স্পেশাল পাহাড়ি গোলাপ আনতে জিয়াংয়ের জন্য। জেজি আগেই সব কিছু দেখে ফেলেছিল। পরের দিন জুহান এসে বলে, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি কয়েকদিনের ছুটিতে থাকতে চাই। তখন জেজি বলে, ঠিক আছে, তুমি যতদিনের ছুটি চাও নিতে পারো, কারণ এখন সে নিজেই আর জুহানকে নিজের কাছে রাখতে চায় না। এরপর বিয়ের আগে জেজি তার বন্ধুদের সঙ্গে ফেয়ারওয়েল পার্টি করছিল। সবাই তার জন্য চিন্তা করছিল, কিন্তু জেজি বলে, কোনো চিন্তা নেই, একবার যখন আমার বিয়ে হয়ে যাবে তখন আমার এই ফ্যামিলির ঝামেলা থেকে একেবারে মুক্তি পাবো, তখন আর ওদের কথা ভাবতেই হবে না। ক্লাব থেকে বেরোনোর সময় জিজি হঠাৎ শুনে ফেলে জিয়াং তার বন্ধুদের বলছিল জেজি কিভাবে জুহানের পেছনে ঘুরছে আর জুহান ওর পেছনে।
তার জন্যই তো জুহান ট্যাটু করিয়েছে, পাহাড়ি গোলাপ এনে দিয়েছে, কিন্তু আমার ওর প্রতি কোনো ফিলিংস নেই। আমি তো শুধু একটু মজা করছি। সে আরও বলে, আমি ওকে একটু পাত্তা দিই, কারণ যে জুহানকে পছন্দ করে, তাই আমি একটু মজা নিই। আসলে তো রিচেস্ট প্রিন্স আমার পেছনে, আমি কি তাকে ছেড়ে একটা বডিগার্ড জুহানকে পাত্তা দেব? এটা তো সম্ভবই না। এই কথা শুনে জেজি ভাবে, যদি জুহান জানতে পারে যে সে যাকে এত ভালোবাসে সেই মেয়েটি তার সম্পর্কে এমন ভাবে, তাহলে ওর প্রতিক্রিয়া কী হবে? পরদিন জেজি যায় তার মায়ের কবরের কাছে। সে মনটা খুবই খারাপ ছিল সেদিন। কিছুক্ষণ সময় কাটায় তার মায়ের সাথে। বাড়ি ফিরে এসে সে নিজের জিনিসপত্র গুছাতে থাকে। একটি ছবির মধ্যে ছিল জুহানের ছবি, যেটা সে ডাস্টবিনে ফেলে দেয়। তার বাবা ইতিমধ্যে জেজির অ্যাকাউন্টে 10 বিলিয়ন টাকা ট্রান্সফার করে দিয়েছে এবং এখন সে সান পরিবারের বাড়িতে শিফট হতে চলেছে। এই খবর এখনও জুহানের জানা ছিল না। জুহান আসে এবং জেজিকে জিজ্ঞেস করে, তুমি প্যাকিং করছো কেন? জেজি বলে, আমি আমার জায়গা বদলাচ্ছি। তখন জুহান বলে, ঠিক আছে, তোমার নতুন ঠিকানা দিও, আমি সেখানে গিয়ে তোমার বডিগার্ডের কাজ চালিয়ে যাব। জেজি মনে মনে ভাবে, না, এখন আর তার প্রয়োজন নেই। এখন তুমি জিয়াংয়ের সাথে মুক্তভাবে থাকতে পারো। তবে সে বাইরের মুখে কিছু বলে না, শুধু বলে, তুমি বরং জিয়াংকে তার প্রিয় স্ন্যাক্স দিয়ে এসো, ওর খেতে ইচ্ছে করেছে। জুহান এতে খুশি হয়ে যায়, ভাবে চলো এই অজুহাতে আবার জিয়াংয়ের সঙ্গে দেখা হবে। কিন্তু সে জানতো না এটাই হয়তো জেজিকে শেষবার দেখছে। জুহান চলে যাওয়ার পর জেজি কিছুটা স্যাড ফিল করে। সে বাকিটা প্যাকিং শেষ করে, কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। চলে যাওয়ার আগে সে নিজের সিম কার্ড এবং মোবাইল ফোনও রেখে দেয়, যাতে পুরনো জীবনের কেউ আর তার সঙ্গে যোগাযোগ করতে না পারে। অন্যদিকে জুহানের হৃদয়ে এক অদ্ভুত ব্যথা অনুভব হচ্ছিল। সে ভাবে, আমি তো জিয়াং এর জন্য স্ন্যাক নিয়ে এসেছে, তাও কেন যেন মনটা খারাপ লাগছে। এদিকে জিয়াং তার বাবাকে জিজ্ঞেস করে, তুমি জেজিকে 10 বিলিয়ন টাকা কেন দিলে? তার বাবা বলে, তুমি কি ওই ভেজিটেটিভ ছেলেটাকে বিয়ে করতে চাও? নিশ্চয় না, তাই আমি এটা করেছি তাকে ছাড়ানোর জন্য। একবার ওর বিয়ে হয়ে যাক, সেই পরিবার থেকে চুক্তি পেয়ে যাই, তারপর আমি ওকে শিক্ষা দেব। এই সব নিয়ে তোমার আর চিন্তা করার কোনো দরকার নেই। পর জিয়াং একটু নর্মাল হয়ে আসে। ঠিক তখনই সেখানে জুহান আসে, তার সঙ্গে জিয়াংয়ের প্রিয় স্ন্যাক্স নিয়ে। জিয়াং এর কথা শুনে জুহান জানতে পারে যে জি এখন অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে। এটা শুনে সে একেবারে হতবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি কি বলছো? জেজি কার সাথে বিয়ে করছে? তখন জিয়াং বলে, সে সান পরিবারের সে ছেলের সঙ্গে বিয়ে করছে, যে এখন ভেজিটেটিভ স্টেজে আছে। জুহান এটা শুনে আরও চমকে ওঠে। সাথে জিয়াং তাকে বলে, আসল কথা হলো জেজি তোমাকে আমাকে দিয়ে গেছে। জুহান ভাবে, আমি কি জিনিস যা ইচ্ছে মতো অন্য কাউকে দিয়ে দেবে? তবুও সে ভাবে, 1 মিনিট, এটা তো আমার জন্য খুশির ব্যাপার। এখন আমি 24 ঘন্টা খোলাখুলি জিয়াংয়ের সঙ্গে থাকতে পারবো, যাকে আমি এতটা ভালোবাসি। কিন্তু তার মনে জেজির কথা ভেবে খারাপ হয়ে যাচ্ছিল। সে ভাবে, জেজি তো একটা ভেজিটেটিভ ছেলেকে বিয়ে করছে, এটা শুনে আমার এত খারাপ লাগছে কেন? সে বুঝতে পারে জেজির সঙ্গে এতদিন একসাথে থাকার কারণে ওর প্রতি একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। তাই সে এখন বুঝতে পারে জেজি আসলে সাধারণভাবে বাড়ি বদলাচ্ছিল না, সে বিয়ে করতে চলে গিয়েছে। গত 2 বছর জেজির সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত তার মনে পড়তে থাকে, কিন্তু সে নিজের অনুভূতিগুলো থেকে মন সরিয়ে নিতে চেষ্টা করে এবং জিয়াংয়ের দিকে মনোযোগ দেয়। তখন জিয়াং বলে, আজ থেকে তুমি আমার বয়ফ্রেন্ড, তাহলে চলো আমাকে শপিং করাতে হবে। জুহান রাজি হয়ে যায়। তারা বাইরে গিয়ে অনেক জিনিস কেনার পরিকল্পনা করে, কিন্তু বাইরে যাওয়ার পরও জুহান বুঝতে পারে সে জিয়াংয়ের সাথে থেকেও জেজিকে মিস করছে। সে ভাবে, আমার কি হয়েছে? আমি তো এটাই চাইতাম, জিয়াংয়ের সাথে থাকতে, তাহলে আমি খুশি কেন না? নেক্সট পার্টে আমরা জানতে পারবো জুহান কি বুঝতে পারবে সে আসলে কাকে ভালোবাসে, আর জেজি কি তার রিয়েল লাভ পাবে।